স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শোনেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। আবু সাইদের বাড়িতে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বারী। বাবলু, প্রধান উপদেষ্টা সাইদের পরিবারকে কি আশ্বাস দিয়েছেন? উপদেষ্টাদের আজকের কি কি কর্মসূচি রয়েছে, এ ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনে যে আসলে কোটাবিরোধী আন্দোলন যে আসলে রংপুরের প্রথম শহীদ আবু সাইদ আজকে কিন্তু বেলা 11:30টার দিকে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আসলে প্রধান উপদেষ্টা সহ আরও দুজন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ তারা এসেছিলেন এবং তারা 11:30টার দিকে আবু সাইদের যে সমাধিস্থল সেই সমাধিস্থল কবরস্থান জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে কিন্তু তারা তার যে পরিবার মকবুল হোসেন আবু সাইদের বাবা তার সঙ্গে দেখা করছেন, তাদের পরিবারের সাথে দেখা করছেন এবং তাদের পরিবারের সার্বিক আসলে দেখভাল করার জন্য তিনি কিন্তু আসলে আশ্বস্ত করেছেন। দীর্ঘ সময় কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং আবু সাইদের যে পরিবার তার শহীদ পরিবার স্বীকৃতি দেওয়ার জন্য সেটি কিন্তু তিনি বলেছেন। আসলে রংপুরে এই পীরগঞ্জের যে আবু সাইদ তিনি কিন্তু আসলে একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের যে ইংলিশ ইংরেজি শিক্ষার্থী ছিলেন। তিনি কিন্তু আসলে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অনুপ্রেরণায় কিন্তু আসলে অনেক ছাত্র, তিনি কিন্তু আসলে একজন বড় ধরনের একজন সমন্বয়কারীও ছিলেন আসলে এই ছাত্র আন্দোলনের। তো এই যে আসলে যে ছাত্র আন্দোলনের এই যে আসলে যে আবু সাইদ তিনি কিন্তু আসলে নজির স্থাপন করে গেছেন রংপুর তথা পীরগঞ্জের মানুষের কাছে। যে অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে এই আবু সাইদের বাড়ি মনোনীত করে তাদের পরিবেশে দেখা সাক্ষাৎ করে কিন্তু তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে শিক্ষার্থীর সাথে কথা বলবেন, প্রশাসনের সাথে কথা বলবেন। এছাড়া তিনি যে অসুস্থ শিক্ষার্থী রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিনি যাবেন, শিক্ষার্থীর সাথে কথা বলবেন, তাদের দেখভাল করবেন এবং তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য সেখানে কথা বলবেন। যে সর্বোপরি আসলে রংপুরের যে আজকে যে আসলে তেনার যে আসলে কর্মসূচি কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসন থেকে। তাদের সঙ্গে জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন এবং বিজিপি রয়েছেন, সেনা সদস্য রয়েছেন, ডিজিএফআই রয়েছেন, এনএসআই রয়েছেন, বিভিন্ন আসলে পদস্থ কর্মকর্তা তেনার সঙ্গে তাদের সবার সঙ্গে রয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু যে আসলে আবু সাইদের যে আসলে বাড়ির যে সমাধিস্থল সেখানে কিন্তু উৎসুক জনতার আসলে লক্ষ লক্ষ জনতা সেখানে ভিড় করছেন। তারা কিন্তু আবু সাইদের যে দেখতে আসছেন যে আসলে সরকার যে প্রধান উপদেষ্টা তিনি যে আসলে প্রথম এই আবু সাইদের বাড়িতে আসে, এটি কিন্তু পীরগঞ্জের তথা রংপুরের মানুষ কিন্তু গর্বিত। তারা বলছেন যে আসলে তাদের ভাগ্যে কিন্তু আবু সাইদকে আসলে একজন বীরশ্রেষ্ঠ শহীদ হিসেবে তার কাছে দাবি করিয়েছেন এবং তাকে যেন বীরশ্রেষ্ঠ শহীদ হিসেবে তাকে আখ্যায়িত দেওয়া হয় এবং তাকে সেই পদমর্যাদা সেটি কিন্তু আসলে তারা এখানে সাধারণ লোকজন বলেছে। আবু সাইদের বাবা যেমনটি বলেছেন যে আসলে তেনার যে দাবি তিনি আসলে তার ছেলের জন্য যে আসলে যে মুরাল তৈরি সেটি কিন্তু না করার অনুরোধ জানিয়েছেন। তাছাড়া তিনি আসলে জানছেন যে তার ছেলের যে আসলে মৃত্যু, তাকে যে আসলে নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি বলছিলেন যে আসলে আমাকে গুলি করেন। তারপরে কিন্তু পুলিশ তাকে নির্মমভাবে গুলি করেছে এবং ঘটনাস্থলে থেকে সে কিন্তু মারা গেছে। সে কিন্তু আসলে সারা বাংলাদেশে আবু সাইদকে ঘিরে কিন্তু আসলে যে উত্তাল ছিল, সেই উত্তালের কারণে কিন্তু সারা বাংলাদেশ আজকে ছাত্র আন্দোলনের জয় হয়েছে। ছাত্র আন্দোলনের কারণে কিন্তু আজকের এই যে শেখ হাসিনার পতন হয়েছে। সেই কারণে কিন্তু আসলে এই যে গত 8 তারিখে কিন্তু আসলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টাবৃন্দ 17 জন উপদেষ্টা কিন্তু আসলে শপথ গ্রহণ করছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু আসলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করেছেন। সর্বোপরি আসলে এই যে আবু সাইদের যে আসলে সমাধিস্থলে যে পীরগঞ্জের আসলে যে জাপুরপাড়া গ্রামে সেখানে আসলে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা ভিড় করেছে। তাদের দাবি আসলে যে আবু সাইদের পরিবারকে সহায়তা করে। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের আবু সাইদের বাড়ির এলাকা থেকে সর্বশেষ তথ্য। তৌসিয়া। বাবলুর, আপনাকে ধন্যবাদ।
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আজ সুপ্রিম কোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ বিষয়ে কথা বলছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নাগরিকদের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। কারণ গতকাল আমরা দেখেছি খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি হুঙ্কার দিচ্ছেন যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনার পতন ঘটেছে, খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই। ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন ঘটেছে। সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দিবে। সুতরাং আমরা ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন, এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এতে যতদিন লাগে এই সরকার ততদিন থাকবে, এর বেশি বা কম নয়। আজ সচিবালয়ে এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে, তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না। তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই। আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি এই পজিশনে এসেছি, এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। নওগাঁর প্রতিটি থানার নিরাপত্তা নিশ্চিতে 20 সদস্যের একটি সেনাবাহিনীর দল নিযুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহলের মাধ্যমে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। 5 আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে পুরো দেশের সঙ্গে নওগাঁ এখন পুলিশবিহীন অবস্থা রয়েছে। তো এমন অবস্থায় জেলার 11টি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো হামলা কিংবা কোনো পুলিশ সদস্যকে আহত করা কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা যেটা দেখেছি যে জেলার 11টি উপজেলার যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোর নিরাপত্তা প্রদানে স্থানীয়দের পাশাপাশি দলীয় যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু ভূমিকা রেখেছে। তাদেরকে বিভিন্ন থানার গেট পাহারা দিতে দেখা গেছে। এক কথা বলা যায় যে এখন পর্যন্ত নওগাঁর 11টি উপজেলার থানা সুরক্ষিত রয়েছে এবং প্রতিটা পুলিশ সদস্য নিরাপদে আছে। তো আমার সঙ্গে কথা হয়েছে একাধিক থানার ওসিদের সঙ্গে, তারা যেটা জানিয়েছে যে তাদের যে নিরাপত্তা প্রদানের যে বিষয়টি সেটি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি মাঠে নামবে। তবে পুলিশের এমন অনুপস্থিতির কারণে আপনার নওগাঁর বিভিন্ন জায়গাতে এখনো চুরি ছিনতাই অব্যাহত রয়েছে। এছাড়া কিন্তু বিশেষ করে ডাকাত আতঙ্কটি কিন্তু বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। তো এইসব আতঙ্ক থেকে মুক্ত হতে এবং পুরো দেশের সঙ্গে নওগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে দ্রুত মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের নামার কোনো বিকল্প নেই বলে মনে করছে নওগাঁবাসী। এছাড়া আমার সঙ্গে কথা হয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রতিটি থানার নিরাপত্তা প্রদানের জন্য 20 সদস্যের সেনাবাহিনীর একটি দল নিযুক্ত করা হয়েছে এবং স্বল্প পরিসরে এই সেনাবাহিনী দলের সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু টহল শুরু করেছে। তাই আশা করা যাচ্ছে যে পুরো দেশের সঙ্গে নওগাঁর আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুতই নওগাঁতেও মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনরা কাজ করবে। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা সরাসরি যাচ্ছি এখানে।
ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার। শুক্রবার ২ ইঞ্জিনের টার্বোপ্রপ উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। পথে ভিনহেদো এলাকায় এটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের অপেক্ষায় আছেন অনেকে। দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত পরিবেশ চান সংশ্লিষ্টরা। এতে গতি পাবে খেলোয়াড় ও সংগঠকদের কর্মতৎপরতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংস্কারের দাবি উঠেছে। একই অবস্থা ক্রীড়াঙ্গনেও। অভিযোগ উঠেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারীদের কবলে রয়েছে। অ্যাথলেটদের যে সুযোগ সুবিধা এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার জন্য আমরা সাউথ এশিয়ান লেভেল, এশিয়ান লেভেল এবং অলিম্পিক লেভেলে কোনো পর্যায়ে আমাদের কোনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারেনি। যারা কাজ করছেন তারা সঠিক পথে আগাচ্ছেন না। আমরা যাচ্ছি এই অ্যাথলেটিক্স ফেডারেশনেও একটা নতুনত্ব আসুক, নতুন মুখ আসুক। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অ্যাথলেটদের দাবি দেশের ক্রীড়াঙ্গন এই তরুণ নেতার ছায়ায় বদলে যাবে। তাকে আহ্বান জানাই আমাদের সবার হয়ে কাজ করতে। তাকে আমাদের সবার নেতা হিসেবে আমরা দেখতে চেয়েছি, দেখতে পাচ্ছি, এজন্য আমরা খুশি। ফেডারেশনের সাবেক সংগঠকরা শুক্রবার একত্রিত হন জাতীয় সুইমিং ফেডারেশনে। তারাও চান ফেডারেশনের সুদিন ফিরে আসুক। জাতীয় খেলোয়াড়, কোচ, ভালো সংগঠক তাদের দিয়ে অ্যাথলেট প্ল্যানটাকে সুন্দরভাবে পরিচালনা করলে দেশের অ্যাথলেট বা খেলাধুলা উন্নতি হবে। আমরা গোল্ড মেডেল একা একা পাইনি, হাজারো লোকজনের সঙ্গে লড়াই করে মেডেল পাইছি। তো মন্টুর মতো লোকের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে। কোচ এবং ভালো সংগঠক তাদের মাধ্যম দিয়ে একটা কমিটি করে এবং অলিম্পিকে যারা আছেন দায়িত্বে তাদেরকেও পরিবর্তন করতে হবে, না হলে আসলে ভালো কাজটা কখনো আশা করা যায় না। চাটুকারিতা ও দলবাজি পেছনে ফেলে একটি গণতান্ত্রিক ক্রীড়াঙ্গনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত। আমাদের পরের আয়োজন দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল।